নমস্কার, আমি সোমনাথ সেনগুপ্ত। বিয়ন্ড বর্ডার্স ইন্ডিয়া ইনসাইটের আজকের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কিছুদিন আগে পর্যন্ত ভাবা হতো যে বর্ণ প্রথা বা কাস্ট সিস্টেম বোধহয় ভারতবর্ষেই এখনও টিকে আছে, বোধহয় অন্য কোনো দেশে আর নেই, বা থাকলেও সেটা প্রায় অবলুপ্তির পথে, বা সেটার খুব একটা ইম্প্যাক্ট দেশের শাসন ব্যবস্থায় বা সমাজতন্ত্রের মধ্যে বোধহয় নেই। তা আজকে আলোচনা করব চায়নার মধ্যে এই ধরনের যে সিস্টেম আছে সেইটার বিস্তারিত কি তার রূপরেখা, কীরকমভাবে সেটা ট্রিট করা হয়, মানুষ তার থেকে কি পায় সেইটা নিয়ে আলোচনা করব। স্বল্প পরিসরের একটা আলোচনা, বাট নেট অফ বুঝতে পারবো যে চায়নাতেও কীরকমভাবে এই ব্যবস্থাটাকে রাখা হয়েছে। যাই হোক, চীন সবসময় নিজেকে একটি সমাজতান্ত্রিক স্বর্গ এবং অর্থনৈতিক সমতার প্রতীক হিসাবে বিশ্বের সামনে তুলে ধরে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে সলিড ডেটা বা ইন্টারন্যাশনাল ফ্যাক্টস যদি দেখা যায়, তাহলে কিন্তু ইতিহাসের উপর ভিত্তি করে চীনের ভিতরের একটি চরম সামাজিক বৈষম্যকে এক্সপোজ করা হয়েছে বেশ কিছুদিন হলো, যাকে সমাজবিজ্ঞানীরা আধুনিক যুগের কাস্ট সিস্টেম বা বর্ণপ্রথা বলছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভারতীয় নেটিজেনরা চীনের এই অন্ধকার দিকটি নিয়ে প্রশ্ন তোলায় চীনের সরকারি মুখপত্র গ্লোবাল টাইমস অত্যন্ত রক্ষণাত্মক হয়ে সাফাই গাওয়া শুরু করেছে। কিন্তু আসল সত্যটা যে কি সেইটা কিন্তু আজকে তথ্য ভিত্তিক আলোচনা করব। চীনের এই বৈষম্যের মূল ভিত্তি হলো 1958 সালে মাও জেদং ওনার আমলে সরকারিভাবে চালু হওয়া হুকৌ সিস্টেম, HUKOU হুকৌ সিস্টেম, যা আসলে একটি হাউস হোল্ড রেজিস্ট্রেশন বা পারিবারিক নিবন্ধন ব্যবস্থা। এই ব্যবস্থায় প্রতিটি চীনা নাগরিককে জন্মের সাথে সাথেই দুটি ভাগে ভাগ করে দেওয়া হয়। একটা হলো এগ্রিকালচারাল বা গ্রামীণ হুকৌ, আর একটা হলো নন এগ্রিকালচারাল বা শহুরে হুকৌ। আপনি চীনের কোথায় জন্ম নিয়েছেন তার উপর ভিত্তি করে আপনার জীবনের ভাগ্য নির্ধারিত হয়ে যাবে। মানে বাদ বাকি কোনো জিনিস, আপনার মধ্যে মেধা কি আছে, আপনার এফোর্ট কি আছে, আপনার ক্যাপাসিটি কি, আপনি আদৌ তাতে গ্রো করতে পারেন কিনা, এগুলো আর কিন্তু কাউন্টে থাকলো না। অর্থাৎ আমি যদি গ্রামে জন্মাই, তাহলে গ্রামের হুকৌ যে অর্থাৎ যে সিস্টেমটা আছে সেই অনুযায়ী আমাকে বেঁচে থাকতে হবে। আর যদি শহরে জন্মাই, তাহলে শহরের যে হুকৌ যেটা আছে অর্থাৎ নন এগ্রিকালচারাল হুকৌ, সেই অনুযায়ী আমার জীবন কাটবে বা আমি ফেসিলিটিস পাবো। যাই হোক, এটা কোনো সাধারণ আইডি কার্ড নয়। হিউম্যান রাইটস ওয়াচ এই সংগঠনের রিপোর্ট অনুযায়ী এটি আসলে চীনের ভিতরে এক ধরনের ইন্টারনাল পাসপোর্ট ব্যবস্থা, যা গ্রামীণ মানুষকে তাদের নিজেদের দেশেই দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রেখে দিয়েছে। এবার এইটা কেন বললাম যে গ্রামীণ মানুষকে নিজের দেশে কিন্তু দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রেখে দিয়েছে, সেটাও আলোচনাতে আসবো। এবার এই হুকৌ ব্যবস্থার আসল ভয়াবহতা লুকিয়ে আছে এর কঠোর বৈষম্যের মধ্যে। একজন গ্রামীণ হুকৌধারী মানুষ যদি চীনের কোনো বড় শহরে, সাপোজ ধরা যাক বেইজিং বা সাংহাই বা গুয়াংজিয়াং, এরকম টাইপের যে বড় শহর যেগুলো আছে, সেই শহরে গিয়ে যদি কাজ করেনও বা, তাহলেও কিন্তু সেই শহরে উনি কিন্তু মাইগ্রেন্ট ওয়ার্কার বা পরিযায়ী শ্রমিক হিসেবেই গণ্য হন, এবং এর ফলে তিনি বা তার পরিবার ওই শহরের কোনো সরকারি শিক্ষা ব্যবস্থা, উন্নত স্বাস্থ্যসেবা, আবাসন বা সামাজিক নিরাপত্তা তহবিলের সুবিধা পান না। তার মানে আমি যদি গ্রামে জন্মাই, গ্রাম থেকে এসে বর্তমানে আবার যদি বেইজিং বা সাংহাইয়ের মতন কোনো শহরে কাজ করি, তাহলে কিন্তু আমাকে কিন্তু টাইম টু টাইম আমাকে আমার যেখানকার আমার আদৌ হুকৌ আছে, মানে যে জায়গাটাতে আমি জন্মেছি, ধরা যাক কোনো একটা গ্রামে জন্মেছি, তাহলে সেই হুকৌতে আমাকে ফিরে যেতে হবে টু গেট মাই রেস্ট অফ দ্য সার্ভিসেস। তার মানে দেশের থেকে আমি যে যদি কোনো সার্ভিস নিই বা যে কোনো রকমের কোনো রকম ফেসিলিটিস যদি আমাকে পেতে হয়, তাহলে কিন্তু আমি শহরে কাজ করতে পারি, কিন্তু আমাকে ফিরে যেতে হবে আমার গ্রামে, এবং সেখানেই আমি একমাত্র এলিজিবল টু গেট মাই অল কাইন্ড অফ সার্ভিসেস বা সরকারি সুযোগ সুবিধা আমি যদি কোনো পেতে চাই বা নিতে চাই। ফলে ইভেন শিক্ষা ব্যবস্থাটা পর্যন্ত অ্যালাউড না। মানে আমি ধরুন গ্রামে জন্মেছি, এবার শহরে এলাম, তার মানে কিন্তু আমার সন্তান সেই শহরের স্কুলে যে পড়তে পারবে তার কিন্তু কোনো জায়গা নেই। ফলে আমার সন্তানকে বা আমার ফ্যামিলিকে কিন্তু ওই গ্রামেই বেসিক্যালি রেখে আসতে হবে। এবারে আরেকটা জিনিস যেটা আসছে সেটা হচ্ছে এই শুধু শিক্ষা বলে না, শিক্ষা হোক, স্বাস্থ্য হোক, ইভেন যদি আমি ফ্ল্যাট কিনতে চাই বা ওখানে জমি কিনে বাড়ি করতে চাই, আই এম নট অ্যালাউড। এবারে সোশ্যাল যে সমস্তগুলো নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা যেগুলো আছে, সেগুলো কিন্তু আই এম নট এলিজিবল ফর। এবার ন্যাশনাল ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স অফ চায়নার সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী এই মুহূর্তে প্রায় 30 কোটিরও বেশি মানুষ চীনের শহরগুলোতে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছেন, যারা শহরের অর্থনীতি সচল রাখতে, শহরের অর্থনীতিকে সচল রাখতে সাহায্য করলেও বা রাখলেও হুকৌ আইনের কারণে তারা কিন্তু তাদের কোনো মৌলিক অধিকার, শহরের মৌলিক অধিকার যেটা, সেইটার জন্য এলিজিবল নয়।
ফলে ওনাকে মৌলিক অধিকার যদি পেতে হয় তাহলে কিন্তু ওনার যে গ্রামের হুকৌ যেটা সেইখানে ওনাকে ফিরে যেতে হবে। এবারে শিক্ষার ক্ষেত্রে এই হুকৌ সিস্টেম কতটা নিষ্ঠুর তার একটি বড় প্রমাণ হলো চীনের গাওকাও। এবার এই গাওকাও বা ন্যাশনাল কলেজ এন্ট্রান্স এক্সামিনেশন, খুব মানে মন দিয়ে শুনুন এই জায়গাটা। এটা হচ্ছে চীনের নিয়ম অনুযায়ী একজন শিক্ষার্থীকে তার হুকৌ যেখানে রেজিস্টার্ড ঠিক সেই প্রদেশেই গিয়ে এই পরীক্ষা দিতে হয়। আবারও বলছি, চীনের নিয়ম অনুযায়ী একজন শিক্ষার্থীকে তার হুকৌ যেখানে রেজিস্টার্ড, ধরা যাক আমি ধরে নিচ্ছি কথার কথা বলছি যে আমি ঝাড়গ্রামে জন্মেছি, তাহলে আমার যা কিছু আছে সেটা গিয়ে আমার রেজিস্টার্ড যেহেতু ঝাড়গ্রামে, তার মানে আমাকে ফেসিলিটিস পেতে গেলে আমাকে ঝাড়গ্রামেই যেতে হবে। এবারে বেইজিং বা সাংহাইয়ের মতো উন্নত শহরের বিশ্ববিদ্যালয়গুলোতে স্থানীয় শহুরে শিক্ষার্থীদের জন্য কোটা বা কম কাট অফ মার্কস থাকে। অর্থাৎ আমি যদি শহরে জন্মাই, ধরা যাক আমি কলকাতাতে জন্মেছি, তাহলে আমার জন্য কিন্তু এই শহরাঞ্চলের ফেসিলিটিস পাওয়ার জন্য, বিভিন্ন শিক্ষা পাওয়ার জন্য বা শিক্ষাতে আমার অগ্রাধিকার আছে, অর্থাৎ কোটা আছে, এবং সেখানে আমার কিন্তু কাট অফ মার্কস কিন্তু লোয়ার। ফলে সেইখানে কিন্তু গ্রামের মানুষরা কিন্তু ডেপ্রাইভড হচ্ছে। অথচ গ্রামীণ শিক্ষার্থীদের অনেক বেশি নম্বর পেয়েও সিট পেতে কিন্তু তীব্র লড়াই করতে হয়। এটি কিন্তু একটি পরোক্ষভাবে একটি জন্মভিত্তিক সামাজিক শ্রেণীবিন্যাস বা বর্ণপ্রথা কিন্তু চলে আসছে। তার মানে এটা বলা যায় যে এটা কি পরোক্ষভাবে একটা জনভিত্তিক সামাজিক শ্রেণীবিন্যাস বা বর্ণপ্রথা নয় চায়নার জন্য? আমার তো সম্পূর্ণভাবে মনে হচ্ছে। আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। অর্থাৎ যেখানে জন্মস্থানই আপনার মেধার চেয়ে বড় যোগ্যতা হয়ে যায়, তার মানে আমার মেধা কি আছে না আছে সেটা ইররেলিভেন্ট, আমার জন্মস্থান সেটাই আমার ভাগ্যকে বেসিক্যালি ডিসাইড করে দিল। ফলে আমি যাই চেষ্টা করি না কেন, আলটিমেটলি ডে এন্ড ডে আমাকে আবার ব্যাক টু দ্য স্কোয়ার ওয়ান, তার মানে আমাকে আবার সেই গ্রামেই আমার ফিরে যেতে হবে। এবারে চীন এই সত্য ঢাকতে তাদের প্রাচীন ইতিহাসের দোহাই দেয়। গ্লোবাল টাইমস দাবি করেছে যে প্রাচীন চীনের শি নং গং সাং শি নং গং সাং এই যে ব্যবস্থা, যা সমাজকে, শি মানে হচ্ছে পণ্ডিত, নং মানে হচ্ছে কৃষক, গং মানে হচ্ছে কারিগর, এবং সাং মানে হচ্ছে বণিক। এছাড়াও আর একটা ফিফথ ক্যাটাগরি ছিল যেটা আজকের দিনে অবসলিট, সেটা একদম নিম্নবর্ণের, যেটা একদম মানে সমাজের একদম নিম্ন যে স্ট্যান্ডার্ডটা সেইটাকে মেনশন করা হতো। ফলে আমি আর সেটাকে আনছি না এখানে। ফলে গ্লোবাল টাইমস দাবি করেছে যে প্রাচীন চীনের শি নং গং সাং ব্যবস্থা, যা সমাজকে পণ্ডিত, কৃষক, কারিগর এবং বণিক এই 4 ভাগে ভাগ করত, তা কেবল পেশাভিত্তিক ছিল, কোনো বর্ণপ্রথা ছিল না। এটা মানে চায়নার থ্রুতে গ্লোবাল টাইমস জানিয়েছে। যদিও ঐতিহাসিক তথ্য বলছে এই ব্যবস্থায় প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মানুষের পেশা এবং সামাজিক অবস্থান প্রায় অপরিবর্তিত থাকতো। এশিয়া মহাদেশেরও অন্যান্য দেশে কিন্তু এর এক্সাম্পল পাওয়া যায়। আমি ছোট্ট পরিসরে আলোচনা করে নিচ্ছি যে প্রাচীন সভ্যতার দিকে তাকালে দেখা যায় জাপানের শিনুকোশো ব্যবস্থা, যেটা সেখানে বরাকুমিন সম্প্রদায়ের উপর তীব্র বৈষম্য করা হতো। কিংবা কোরিয়ার ইয়াংবান, দ্যাট মিনস হচ্ছে অভিজাত, ও নবী অর্থাৎ হচ্ছে দাস প্রথা। তার মানে কোরিয়ার ইয়াংবান অভিজাত এবং নবী দাস প্রথা সবই ছিল জন্মভিত্তিক শ্রেণীবিন্যাস। চীনের হুকৌ মূলত সেই সমাজতান্ত্রিক মানসিকতারই একটি আধুনিক আইনি রূপ, এবং এটা কিন্তু আইনি স্বীকৃতি আছে। এখানেই আসে ভারতবর্ষের সাথে চীনের কিন্তু আসল যে তফাৎ এবং চীনের চরম ভণ্ডামি। ভারত একটি পরিপক্ক এবং প্রাচীন গণতান্ত্রিক দেশ। ভারত কখনোই দাবি করে না যে আমাদের সমাজে কোনো ত্রুটি বা সামাজিক বৈষম্য নেই। এটা কিন্তু ফ্যাক্ট, কোনো একটা সময় ছিল, আজও আছে। কমপ্লিটলি যে উঠে গেছে বা এটা একদম আর নেই, এটা কিন্তু আমরা কেউই বলি না, আমিও বলি না, আমার মনে হয় আজকের দিনে ভারতবাসী আমরা কেউ বলি না। বাট আগের থেকে কিন্তু অনেকাংশে, বহুলাংশে এটা কিন্তু আর সচরাচর চোখে দেখা যায় না। গ্রামেগঞ্জে হয়তো কিছুটা দেখা যায়, কিছু হয়তো একদম শহরে যে নেই তা নয়, কিন্তু প্রবাবলি আমরা কেউ এটাকে অ্যাপ্রিসিয়েট করি না। এবং চোখের সামনে দেখতে পেলে বা এটা যদি জানা যায় যেরকম টাইপের কিছু ঘটেছে, আমার মনে হয় না কেউ আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি, সবাই এটাকে ডিসকারেজই করি। ফলে ভারতবর্ষ কিন্তু কখনোই দাবি করে না যে আমাদের সমাজে কোনো ত্রুটি বা সামাজিক বৈষম্য নেই, কিন্তু পার্থক্য হলো ভারত নিজের ঐতিহাসিক ভুলগুলোকে স্বীকার করেছে এবং তা দূর করার জন্য সাংবিধানিক পদক্ষেপও নিয়েছে। ভারতীয় সংবিধানের 17 নম্বর অনুচ্ছেদ অর্থাৎ আর্টিকেল 17 অনুযায়ী অস্পৃশ্যতা বা সামাজিক বৈষম্যকে সম্পূর্ণ নিষিদ্ধ এবং অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর মানুষদের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য ভারত কিন্তু বিশ্বের অন্যতম বা বৃহত্তম অ্যাফার্মেটিভ অ্যাকশন বা সংরক্ষণ নীতি এবং আইনি সুরক্ষা সফলভাবে অ্যাপ্লাইও করেছে এবং সেটাকে পরিচালনা করছে। অন্য দেশের সামাজিক ত্রুটি নিয়ে দেশের পর দেশ, পাতার পর পাতা, বিভিন্ন সময় বিভিন্ন দেশও লেখালেখি করেছে, যার মধ্যে চায়নাও আছে।
এবং চীনের সরকারি মিডিয়া আজ ভারতের সাধারণ নেটিজেনদের যৌক্তিক প্রশ্নে পুরোপুরি কোণঠাসা হয়েছে। ভারত যেখানে আইন করে বৈষম্যকে অপরাধ ঘোষণা করে, চীন সেখানে আইন করে বৈষম্যকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়। কমিউনিস্ট পার্টির তৈরি এই হুকৌ আইন আসলে চীনের অর্থনৈতিক সমৃদ্ধির পিছনে সেই সস্তা গ্রামীণ শ্রমকে চুষে নেওয়ার একটি হাতিয়ার, যা তারা সমতার মুখোশ পরে দুনিয়ার কাছে লুকিয়ে রাখতে চায়। ভারতের দিকে আঙুল তোলার আগে চীনের বোঝা উচিত যে জোর করে মুখ বন্ধ রাখা যায়, কিন্তু সত্যকে চিরকাল চেপে রাখা যায় না। ফলে এই ব্যবস্থাটা কিন্তু সত্যিই একটা ন্যাক্কারজনক ব্যবস্থা। আপনারা কমেন্ট বক্সে আপনাদের যা মতামত আছে সেটা কাইন্ডলি জানাবেন। এই হুকৌ নিয়ে যেটুকু আমার মনে হয়েছিল আলোচনা করা উচিত, সেইটুকু আপনাদের সামনে আমি বিশ্লেষণ করলাম বা করার চেষ্টা করলাম। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আজকের আলোচনা এইখানেই শেষ করলাম। নেক্সট আরেকটা কোনো ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থাকবেন। নমস্কার।